হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার। ওকে। তো আমরা স্টার্ট করে দিই। আমরা আজকে হচ্ছে ডিজাইন এক্সাম্পল অফ বিম এটা দেখবো। আমরা স্ল্যাব মোটামুটি দেখা কমপ্লিট হয়ে গেছিল যে একটা স্ল্যাব কিভাবে ডিজাইন করতে হয়। আ এখন হচ্ছে ডিজাইন এক্সাম্পল অফ বিম। মানে ওয়ান ওয়ে স্ল্যাব আমরা দেখছিলাম। এখন বিম কিভাবে ডিজাইন করতে হয় সেটা আমরা দেখবো আরকি। তো এখানে তারা বলতেছিল যে শর্ট স্প্যান আছে, এই শর্ট স্প্যান বরাবর অ্যা যে ইয়েটা আছে ডাইমেনশনটা আছে এটাকে তারা বলতেছে A, আর লং স্প্যান বরাবর যে ডাইমেনশনটা আছে এটাকে বলতেছে 2.25 A। তো এটা হচ্ছে অ্যা 2.25 A। তো 2.25 A হচ্ছে A এর 2.25 গুণ। তো A এর যে ডাইমেনশন এটা দেওয়া আছে 12 ফিট। তাহলে এদিকে যদি 12 ফিট হয় তাহলে এই পাশে হবে হচ্ছে 2.25 দিয়ে গুণ করলে হয় হচ্ছে সম্ভবত ২৭ ফিট। এদিকে হচ্ছে টোটাল ২৭ ফিট। তাহলে এইটাও ২৭ ফিট। ওকে। আর এইটাও হচ্ছে ১২ ফিট। তো এইখানে আমাদের বিম ডিজাইন করতে হবে। বিম ডিজাইন করার ক্ষেত্রে বিমে সাধারণত লোড কোথা থেকে আসে? বিমে সাধারণত লোড আসে হচ্ছে স্ল্যাব থেকে। তো স্ল্যাব থেকে কিভাবে লোডটা আসে? সাধারণত অ্যা বিমে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লোডটা স্ল্যাব থেকে ডিস্ট্রিবিউট হয়। আমি যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল এরকম আঁকি, এখান থেকে যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকি, তাহলে দেখা যাবে যে এরকম কোনো একটা পয়েন্টে সে যাবে। এদিক থেকেও আঁকলে এরকম কোনো পয়েন্টে এসে সে মিট করবে। এরকম একটা ইন্টারসেকশন পয়েন্ট পাওয়া যাবে। একইভাবে এই পাশ থেকে আঁকলে এরকম ইন্টারসেকশন এরকম একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল পাওয়া যাবে। এখান থেকে এরকম পাওয়া যাবে। তারপরে তারা যেখানে ইন্টারসেক্ট করলো, এই ২ টা আবার যোগ করে দিলে এরকম একটা ক্ষেত্র পাওয়া যাবে। ট্রাপিজয়েডাল ক্ষেত্র। এই ট্রাপিজয়েডাল ক্ষেত্রে এই যে ট্রাপিজয়েডাল ক্ষেত্র পাওয়া গেল, এই ট্রাপিজয়েডাল ক্ষেত্রে যতটুকু স্ল্যাবের অংশ পড়বে, শুধুমাত্র ততটুকু স্ল্যাবের লোডটা এই বিমে ডিস্ট্রিবিউট হবে। আমি কি বুঝাইতে পারছি? এই ট্রাপিজয়েডাল ক্ষেত্রের যতটুকু অংশ, স্ল্যাবের যতটুকু অংশ পড়বে, যেমন এইটা হচ্ছে এই বিমে, এখানে যদি কোন বিম থাকতো তাহলে এই বিমে ডিস্ট্রিবিউট হইতো। এখানে বিম একটাই দেওয়া আছে। এখানে যদি এই বিমটা থাকতো, এখানে যদি আরেকটা এরকম বিম থাকতো, তাহলে দেখা যেত যে এই যে ট্রায়াঙ্গুলার পোরশন, এই ট্রায়াঙ্গুলার পোরশন এই বিমের লোডটা ডিস্ট্রিবিউট করবে। ঠিক আছে? আবার এই পাশ থেকেও আরেকটা এরকম ট্রায়াঙ্গেল আসতো। তাহলে এই বিমে দেখা যেত যে এই পাশ থেকে ট্রায়াঙ্গেল, ওই পাশ থেকে ট্রায়াঙ্গেল। এই এতটুকু অংশের লোড কিন্তু স্ল্যাবের লোড কিন্তু এই বিমটাতে ডিস্ট্রিবিউট হইত। আর এখানে এই যদি এইদিকে যদি বিম থাকতো মানে এক্সটেরিয়রে সাধারণত যেটা থাকে, এক্সটেরিয়রে আবার বিম থাকে। তো এক্সটেরিয়রে শুধুমাত্র একটা ট্রাপিজয়েডাল অংশের লোড ডিস্ট্রিবিউট হবে। একটা ট্রাপিজয়েডাল যে অংশ আছে সেটার লোডটা এই এক্সটেরিয়র অংশে ডিস্ট্রিবিউট হবে। কিন্তু যদি ইন্টেরিয়র থাকে তাহলে দেখা গেল যে এইখানে একটা স্ল্যাব প্যানেল আছে, এইখানে একটা স্ল্যাব প্যানেল আছে। ২ টা স্ল্যাব প্যানেল আছে। তাহলে এই পাশ থেকে আবার 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আরেকটা ট্রাপিজয়েড এরকম ফর্ম করবে। তাহলে এই বিমটাতে কিন্তু এই যে বিমটা আছে, এই বিমটাতে কিন্তু এই ট্রাপিজয়েডাল অংশের লোডও পড়বে। যেহেতু সেটা ইন্টেরিয়র বিম, আবার এই ট্রাপিজয়েডাল অংশের লোডটাও কিন্তু পড়বে। তাহলে এই বিমটাতে মেক্সিমাম লোডটা পড়তেছে। আমি কি বুঝাইতে পারছি? তো এই ট্রাপিজয়েডাল জি স্যার। অংশের লোড পড়বে, হ্যাঁ, আবার এই ট্রাপিজয়েডাল অংশের লোডটাও পড়বে। তাহলে এই বিমটা ডিজাইন করার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ২ টা ডিজাইন করার ক্ষেত্রে। কিন্তু যদি এক্সটেরিয়র থাকতো, এক্সটেরিয়র বিম থাকতো, এটা হচ্ছে ইন্টেরিয়র। এটা হচ্ছে আমাদের ইন্টেরিয়র বিম। ইন্টেরিয়র বিম থাকার কারণে এটা ডিজাইন করার ক্ষেত্রে ২ টা ট্রাপিজয়েডাল লোডের কথা চিন্তা করতে হইতো। সেম লেংথ, এই বিমটার লেংথ হচ্ছে ২৭ ফিট। এটা যদি এক্সটেরিয়র থাকতো, এটার লেংথ কি ২৭ ফিট। কিন্তু সেম বিমটাতে এখানে লোড কিন্তু কম আসবে।
কারণ এখানে শুধুমাত্র একটা ট্রাপিজয়েডালের লোড আসবে। যেহেতু সেটা এক্সটেরিয়র, ওই পাশে আর কোনো স্ল্যাব প্যানেল নাই। ওই পাশে আর কোনো স্ল্যাব প্যানেল নাই। তো এই কারণে এটাতে একটা ট্রাপিজয়েডাল লোড আসবে। কিন্তু ইন্টেরিয়র স্ল্যাব প্যানেলে ২ টা ট্রাপিজয়েডাল লোড আসবে। এই কারণে আপনি যদি একটু খেয়াল করে দেখেন, কোন বিল্ডিং এর ছাদে যদি বিমের রড বাঁধা দেখে থাকেন, তাহলে দেখে থাকবেন যে ইন্টেরিয়র যতগুলা প্যানেল আছে, এই প্যানেলগুলোতে রডের পরিমাণ বেশি। আর এক্সটেরিয়র যে প্যানেল আছে, এই প্যানেলগুলোতে রডের পরিমাণ কম। এখন কেন কম? এটা আমি বললাম যে এটাতে একটা ট্রাপিজয়েডাল লোড পড়বে, আর ইন্টেরিয়র প্যানেলে দেখা যাবে ২ টা ট্রাপিজয়েডাল লোড পড়বে। একইভাবে শর্টার ডিরেকশনে যদি আমরা দেখি, এই যে ট্রায়াঙ্গুলার লোড আছে, এটা এক্সটেরিয়র প্যানেলে একটা ট্রায়াঙ্গুলার লোড পড়বে, আর ইন্টেরিয়র শর্টার প্যানেলে দেখা যাবে যে ২ টা ট্রায়াঙ্গুলার লোড পড়তেছে। তো এইটাই হচ্ছে স্ল্যাব থেকে লোডটা কিভাবে একটা বিমে ডিস্ট্রিবিউট হয় সেটা। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে নীল দাগ দিয়ে যেটা দেখানো হইছে শুধুমাত্র এখানে একটা বিমই আছে। লোড বিয়ারিং ওয়াল হয়। ৫ ইঞ্চি ওয়াল যেগুলো আছে এগুলো নন লোড বিয়ারিং ওয়াল। তো এখানে যেহেতু লোড বিয়ারিং ওয়াল আছে সেখানে তো আর কোন বিম দেয়া নাই। শুধুমাত্র মাঝে যেহেতু স্প্যানটা অনেক বড় হয়ে যাচ্ছে এটাকে ডিস্ট্রিবিউট করার জন্য এখানে বিমটা প্রোভাইড করছে। তাহলে নীল রঙের দাগ যেটা আছে শুধুমাত্র এখানে সেইটাই শুধু বিম, আর বাদ বাকিগুলা কিন্তু ওয়াল। তাহলে ওই বিমে ওই যে আমি বলছিলাম যে এইটার সেন্টার টু সেন্টার ডিসটেন্স হচ্ছে ২৭ ফিট। সেন্টার থেকে এই সেন্টার পর্যন্ত ডিসটেন্স হচ্ছে ২৭ ফিট। তাহলে লোড বিয়ারিং ওয়াল যেটা আছে এটা আমরা বলছিলাম এটা কত ইঞ্চি? এটা হচ্ছে ১০ ইঞ্চি। আবার এই লোড বিয়ারিং ওয়ালটা কত ইঞ্চি? এটাও ১০ ইঞ্চি। তাহলে ক্লিয়ার স্প্যান মানে সেন্টার থেকে যদি আমরা বাদ দিয়ে ভিতর স্প্যানটা হিসাব করি, মানে এই যে ভিতর থেকে এই ভিতরে কতটুকু স্প্যান আছে, তাহলে যদি হিসাব করি এইখান থেকে সেন্টার যেহেতু ১০ এর সেন্টার কত? অর্ধেক ৫। তাহলে এখানে ৫ বাদ যাবে, এই পাশ থেকে বাদ যাবে হচ্ছে ৫। তাহলে আল্টিমেটলি বাদ যাবে কত? ১০। আমি কি বুঝাইতে পারছি? সেন্টার থেকে কিভাবে ক্লিয়ার হিসাব করে, এটা তো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে সেন্টার থেকে কিভাবে ক্লিয়ার ডিসটেন্সটা হিসাব করে। আর টোটালটা হচ্ছে ২৭ ফিট সেন্টার টু সেন্টার। এই ওয়ালের সেন্টার থেকে এই ওয়ালের সেন্টার পর্যন্ত। তাহলে ওয়াল যদি বাদ দেই, তো ওয়াল তো পুরাটা বাদ দিতে হচ্ছে না। যেহেতু এখানে সেন্টার থেকে সেন্টার পর্যন্ত ডিসটেন্স দেওয়া আছে। তাহলে ওয়ালের অর্ধেকটা বাদ দিতে হচ্ছে। অর্ধেকটা তো সে ধরেই নেই। তাহলে অর্ধেকটা বাদ দিতে হচ্ছে। অর্ধেকটা কত? ১০ এর অর্ধেক কত? ৫ ইঞ্চি। এই পাশ থেকে ৫ ইঞ্চি বাদ দিতে হবে। আবার ওই পাশ থেকে ৫ ইঞ্চি বাদ দিতে হবে। তাহলে আমি ভিতর ক্লিয়ার স্প্যানটা বুঝতে পারবো। তাহলে এই যে বিম ডিজাইন করার জন্য আমরা সাধারণত সেন্টার টু সেন্টার স্প্যান ধরি না। আমরা সবসময় ক্লিয়ার স্প্যানটা ধরি। এটা খেয়াল রাখতে হবে। সেন্টার টু সেন্টার যদি ডিসটেন্স দেওয়া থাকে তাহলে ওই ক্ষেত্রে আমার ওয়াল অথবা কলাম যদি থাকে, এখানে ওয়াল আছে দেখে আমি ওয়ালের অংশটুকু বাদ দিছি। যদি কলাম থাকতো তাহলে কলামের অর্ধেক বাদ যেত আরকি। তাহলে ২৭ ফিট থেকে আমরা ৫ ইঞ্চি বাদ দিলে থাকে হচ্ছে ১৫৭/৬। তাহলে এইটা থাকলো। ওকে? আচ্ছা। এখন সেইম ভাবে যদি আমি এই পাশ থেকে সেন্টার টু সেন্টার ডিসটেন্স হিসাব করি, এই পাশ থেকে সেন্টার টু সেন্টার ডিসটেন্স হচ্ছে ১২ ফিট। এখন এটার ক্লিয়ার ডিসটেন্স আমি যদি ভিতর ডিসটেন্স বাইর করতে চাই, এই পাশ থেকে ভিতর ডিসটেন্স বাইর করতে গেলে এটা হচ্ছে ওয়াল। ওয়ালটা হচ্ছে ১০ ইঞ্চি। কত ইঞ্চি? ১০ ইঞ্চি। তাহলে এই পাশ থেকে বাদ যাবে কত ইঞ্চি? যেহেতু সেন্টার মানে ১০ এর অর্ধেকে আছে, তাহলে বাদ যাবে হচ্ছে ৫ ইঞ্চি। ১২ ফিট থেকে বাদ গেল ৫ ইঞ্চি। আচ্ছা। আর এই যে বিমটা, এই বিমটা কিন্তু ১২ ইঞ্চি দিয়ে দেওয়া আছে কত ইঞ্চি? ১২ ইঞ্চি বা ১ ফিট এইটা। তাহলে এটার সেন্টার পর্যন্ত আছে। তাহলে যদি ক্লিয়ার বাদ দিতে হয়,
ক্লিয়ার বের করতে হয়, তাহলে সেন্টারের অর্ধেক বাদ দেবে, মানে হচ্ছে 12 অর্ধেক কত? 6 ইঞ্চি। এই যে আমরা এখানে দেখি যে 12 থেকে বাদ যাবে 5 আর বাদ যাবে হচ্ছে 6। যেহেতু ইঞ্চিতে আছে ফিটে নেওয়ার জন্য 12 এটা দিয়ে ভাগ করছে। ভাগ করে তারা পাইছে হচ্ছে 133/12 ফিট। তাহলে টোটালটা হচ্ছে 133/12। এখন আমার অর্ধেক কত? আমার দরকার তো এতটুকু অর্ধেক, কারণ আমি এই ট্রাপিজয়েডাল এরিয়া বাইর করতে চাই। তো ট্রাপিজয়েডাল এরিয়া যদি বাইর করতে চাই, তাহলে ভিতর ক্লিয়ার স্প্যান এখানে দিয়ে দেওয়া আছে হচ্ছে 133/12। ভিতর ক্লিয়ার স্প্যান আমরা বাইর করলাম। তাহলে তার অর্ধেক কত? এই যে অর্ধেক কত? 133/12 কে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। নাকি? 133/12 কে আবার 2 দিয়ে ভাগ করতে হবে অর্ধেক। তাহলে 133/24। আমি কি বুঝাইতে পারছি? এই হাইটটা আমি কিভাবে বাইর করছি? 133/24 এই হাইটটা। বুঝা গেছে? জি স্যার। ওকে। দেন কেন আমরা এই হাইটটা বাইর করছি? কারণ হচ্ছে আমি ট্রাপিজয়েডালের এরিয়াটা বাইর করতে চাই। কারণ এটাকে বলা হচ্ছে কন্ট্রিবিউটেড এরিয়া। কন্ট্রিবিউটেড এরিয়া মানে হচ্ছে এই বিমটাতে 2 পাশের স্ল্যাবের পুরা অংশ কিন্তু কাজ করবে না। শুধুমাত্র এই ট্রাপিজয়েডাল অংশ কাজ করবে। এই ট্রাপিজয়েডাল অংশের স্ল্যাবের লোডটা এই বিমে পড়বে। ওইগুলা কিন্তু আসবে না। এই যে সাদা অংশগুলা, এই সাদা অংশগুলা কিন্তু আসবে না। ওইগুলো অন্য বিমে যাবে। আর এই বিমে শুধুমাত্র এই হ্যাচ অংশটুকু, এই ট্রাপিজয়েডাল অংশটুকু পড়বে। তাহলে এই ট্রাপিজয়েডাল অংশের এরিয়া বাইর করতে হবে। ওই এরিয়াকে স্ল্যাবের লোডের যে লোড যেটা আছে সেটা দিয়ে গুণ করলে আমার বিমে কতটুকু লোড আসতেছে সেটা পাওয়া যাবে। তো ট্রাপিজয়েডের এরিয়া আমরা জানি হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু যদি এটাকে এ ধরি ছোটটাকে, আর বড়টাকে যদি বি ধরি, তাহলে আমরা লিখতে পারি যে এ প্লাস বি সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী উচ্চতা। সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী উচ্চতা, এটাকে ডি ধরলাম, ইনটু ডি। এইটা করলে আমরা এই ট্রাপিজয়েডের এরিয়াটা পাওয়া যাব। তো এই কারণে আমি কিন্তু ডিটা বের করে ফেলছি। ডিটা হচ্ছে এই যে 133/24। 133/24 কিভাবে বের করছি এটা পাই গেছি। এরপর বিটাও বের করে ফেলছি। বি মানে হচ্ছে বড় বাহুর দৈর্ঘ্য। বড় বাহুর দৈর্ঘ্য এই যে বের করে ফেলছি 157/6। এটা হচ্ছে বড় বাহু, এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে ডি। এখন আমার লাগবে হচ্ছে এ। এ মানে হচ্ছে ছোট বাহুর দৈর্ঘ্য। তাহলে ছোট বাহুর দৈর্ঘ্যটা আমার যদি বের করতে হয়, আমরা একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা কোন ডিগ্রি অ্যাঙ্গেলে গেছে? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে গেছে। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে গেলে আমরা জানি tan 45 ডিগ্রির মান হচ্ছে 1 এবং tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, মানে লম্ব বাই ভূমি। আমরা জানি tan থিটা ইকুয়াল টু আমরা যদি লিখি লম্ব বাই ভূমি। তাহলে এখানে tan থিটার মান কত? থিটার মান হচ্ছে 45। 45 ডিগ্রি tan 45 ডিগ্রির মান কত? 1। মানে লম্ব আর ভূমি ইকুয়াল হবে। এই পুরোপুরি যদি গুণ করি তাহলে লম্ব ইকুয়াল টু, মানে আমি আমি যদি লিখি লম্ব ইকুয়াল টু আমার ভূমি হবে। লম্ব ইকুয়াল টু ভূমি হবে। আচ্ছা গুড। তাহলে সেই ক্ষেত্রে আমার লম্বটা আমি বের করে ফেলছি। এই যে লম্বটা হচ্ছে এতটুক ডিস্টেন্স। এতটুক ডিস্টেন্স আমি বের করছি 133/24। তাহলে এইটা যা, এই লম্বটা যা, এই ভূমিটাও কি তাই না? সেম হবে না? এই লম্ব যা ভূমিটাও তাই হবে, মানে এটাও 133/24 হবে। তাহলে এটাও যদি 133/24 হয়, তাহলে এটাও 133/24। এই এতটুকু অংশ। আর টোটাল অংশটা আমরা বের করছিলাম, এই যে টোটাল যে লেংথ,
টোটাল লেংথটা আমরা বের করছিলাম হচ্ছে 157/6 157/6। এখান থেকে ছোট বাহুটা যদি বের করতে হয়, মানে এই ছোট অংশটুকু যদি বের করতে হয়, তাহলে কি করতে হবে? 157/6 থেকে আমার এই পাশের এই ডিসটেন্সটুকু এবং এই পাশের এই ডিসটেন্সটুকু বাদ দিতে হবে। তাহলেই কিন্তু আমি এটা ছোট বাহুর দৈর্ঘ্য যেটা A, এটা কিন্তু আমরা বের করতে পারি। তো এটাই এখানে করছে 157/6 মাইনাস এই ছোট বাহুর দৈর্ঘ্যটা কত? 133/24, 133/24 দুইটাই। তাহলে এখান থেকে মানে হচ্ছে 133/12, দুইটা যদি যোগ করি তাহলে 133/12 করে এইটা ছোট বাহুর দৈর্ঘ্যটা বাইর করছে। তাহলে এখন আমি ছোট বাহুর দৈর্ঘ্য জানি, বড় বাহুর দৈর্ঘ্য জানি এবং তাদের মধ্যবর্তী দূরত্ব যেটা D সেটাও জানি। তাহলে কিন্তু আমি ট্রাপিজয়েডের ক্ষেত্রফলটা বের করতে পারবো। তো এখানে আমরা লিখি কন্ট্রোলিং এরিয়া বা কন্ট্রিবিউটিং এরিয়া। এটাকে আমরা লিখতে পারি কন্ট্রিবিউটিং এরিয়া, যেটা স্ল্যাব থেকে ওই বিমে কন্ট্রিবিউট করবে। আচ্ছা, তাহলে এটার সূত্রটা ওই যে আমি বলছিলাম, হাফ ইনটু সমান্তরাল বাহুদের যোগফল, হাফ ইনটু সমান্তরাল বাহুদের যোগফল মানে হচ্ছে A প্লাস B ইনটু তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে D। এটাই কিন্তু ওই ট্রাপিজয়েডের এরিয়া বা কন্ট্রিবিউটেড এরিয়া, এটা পাওয়া গেল। কিন্তু এই বিমে ট্রাপিজয়েডের কয়টা এরিয়া পড়ছে? এই বিমে কিন্তু এই যে এই বিমটাতে এইটা এরিয়া পড়ছে, এই ট্রাপিজয়েডটা পড়তেছে, আবার এই ট্রাপিজয়েডটা পড়তেছে। তাহলে যেহেতু দুইটা ট্রাপিজয়েড পড়তেছে, এই কারণে সামনে 2 দিয়ে গুণ করছে। একটা ক্ষেত্রফল বের করে এই ক্ষেত্রফলটাকে 2 দিয়ে গুণ করছে। যেহেতু এই বিমে দুইটা ট্রাপিজয়েডের লোড পড়তেছিল। এটা যদি এক্সটেরিয়র বিম হইতো তাহলে কিন্তু এই 2 আসতো না। কারণ এক্সটেরিয়র বিম হইলে ওটাতে শুধুমাত্র একটা ট্রাপিজয়েডাল অংশের লোড পড়তো। দুইটা ট্রাপিজয়েডাল অংশের লোড পড়তো না। তাহলে তখন কিন্তু 2 দিয়ে গুণ হইতো না। এখন যেহেতু এটা ইন্টেরিয়র বিমে দুইটা ট্রাপিজয়েডাল অংশের লোড পড়তেছে, এই কারণে 2 দিয়ে গুণ করছে। পরে আমি কন্ট্রিবিউটেড এরিয়াটা আমি বের করে ফেললাম। এতটুকু কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা। আর এইটা সহজে কিভাবে করা যায়? সহজে করা যায় হচ্ছে আমরা তো এটা তো প্ল্যানটা করব হচ্ছে অটোকেটে। অটোকেটে প্ল্যান করলে ওইখান থেকে জাস্ট একটা 45 ডিগ্রি দাগ টানবো। এখান থেকে 45 ডিগ্রি দাগ টানবো। আবার এইখান থেকে 45 দাগ টানবো, এখান থেকে 45 দাগ টানবো। দাগ টানলে তারা যে বিন্দুতে ছেদ করবে, ওই বিন্দুটা যোগ করে দিলেই এখানের এরিয়া, কন্ট্রিবিউটেড এরিয়া কিন্তু খুব সহজে অটোকেট থেকে বের করা যায়। ঠিক আছে? এত ক্যালকুলেশন লাগবে না। অটোকেট থেকে কিন্তু খুব সহজে আমরা এই কন্ট্রিবিউটেড এরিয়াটা বের করে ফেলতে পারবো। অটোকেটই এরিয়াটা দেখাই দিবে। তো এত ক্যালকুলেশন করে আমার মানে এরিয়া বার করার দরকার নাই। প্র্যাকটিক্যাল এর কথা বললাম, কিন্তু যেহেতু এখন অটোকেট এখানে নাই, তো সেহেতু আমাদের ম্যানুয়ালি কিভাবে ক্যালকুলেশন করতে হয় এটাও আমার ধারণা থাকলো আরকি। দেন স্ল্যাবের টোটাল স্ল্যাবে কতটুকু লোড কাজ করতেছে? মানে টোটাল স্ল্যাবে লোড কাজ করে যেটা, এইটা সবসময় বসে হচ্ছে স্কয়ার ফিট। মানে হচ্ছে 2 স্কয়ার ফিট হবে। হ্যাঁ? 2 পাউন্ড পার স্কয়ার ফিট। সরি। লোড হবে হচ্ছে 2 পাউন্ড পার স্কয়ার ফিট। মানে ফিট স্কয়ার। এরকম কিন্তু স্ল্যাবে লোড বসে। মানে পার ফিট স্কয়ারে কত পাউন্ড অথবা কত কিপ লোড স্ল্যাবে বসে, এটাই হচ্ছে স্ল্যাবের লোড। তাকে ডেনোট করার জন্য এইভাবে লেখা হয়। 2 পাউন্ড পার ফিট স্কয়ার অথবা 2 কিপ পার ফিট স্কয়ার। এটা হচ্ছে স্ল্যাবের লোড। এটা আমরা আগে ক্যালকুলেশন করে আসছি যে স্ল্যাবে কতটুকু লোড এপ্লাই হচ্ছে। তো এটা বলতেছে যে লোড ফ্রম স্ল্যাব, এটাকে যদি আমি ফ্যাক্টর করি এবং আগেরটা থেকে হিসাব করে আসি, তাহলে এই মানটা পাওয়া যায় 0.21 কেএসএফ। ঠিক আছে? পার স্কয়ার ফিটে 0.21 কিপ, পার স্কয়ার ফিটে 0.21 কিপ। এখন এইটা হচ্ছে পার স্কয়ার ফিটের হিসাব। পার স্কয়ার ফিটে কতটুকু লোড কাজ করতেছে। এখন আমার স্কয়ার ফিট কত? আমার কন্ট্রিবিউটেড স্কয়ার ফিট হচ্ছে এইটা। তাহলে ওইটা দিয়ে গুণ করলেই হয়ে যাবে। ওইটা দিয়ে গুণ করলেই হয়ে যাবে কন্ট্রিবিউটেড স্কয়ার ফিট।
এই যে স্ল্যাবের লোডটাকে আমার কন্ট্রিবিউটেড এরিয়া দিয়ে গুণ করলে আমার বিমে কতটুকু লোড আসবে সেটা আমি পাই যাব। বিমে কতটুকু ইউডিএল আসবে সেটা আমি পাই যাব। কিন্তু এখানে একটা ঘটনা আছে। আমার স্ল্যাবের লোডটা কিসে? কেএসএফ। আচ্ছা। মানে কি পার স্কয়ার ফিট। আর আমার কন্ট্রিবিউটেড এরিয়াটা কি? কন্ট্রিবিউটেড এরিয়াটা হচ্ছে ফিট স্কয়ার। তাহলে ফিট স্কয়ার এবং এই নিচের স্কয়ার ফিট যদি কাটা যায় তাহলে এই বিমটাতে লোডটা বসতেছে কি হিসেবে দেখাচ্ছে? কিপে। কিপ মানে হচ্ছে পয়েন্ট লোড। পয়েন্ট লোড হিসেবে তাকে দেখাচ্ছে। কিন্তু আমি জানি যে একটা বিমে লোড বসে কিন্তু ইউডিএল হিসেবে। মানে কিপ পার ফিটে অথবা পাউন্ড পার ফিটে। ডিরেক্ট কিন্তু কিপে অথবা পাউন্ডে লোড বসে না। কিপ বা পাউন্ড দিয়ে বুঝায় ডিরেক্ট একটা পয়েন্ট লোড ক্যালকুলেশন হচ্ছে। কিন্তু আমার বিমটাতে কিন্তু পয়েন্ট লোড হিসেবে স্ল্যাব থেকে লোড। তাহলে কি করতে হবে? এই এই পয়েন্ট লোডটাকে আমি যদি বিমের লেংথ, এই যে বিমের লেংথ আছে, এই লেংথ দিয়ে ভাগ করে দেই, তাহলেই কিন্তু এটা ইউডিএল হয়ে যাবে। মানে টোটাল লেংথ বরাবর কতটুকু লোড বসতেছে সেটা বের হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? এই কারণে এই যে এখানে টোটাল লোড যেটা বের হইলো, এটা বের হবে কিপে। এটাকে কি করতে হবে? বিমের লেংথ দিয়ে ভাগ করে দিতে হবে। বিমের লেংথ দিয়ে ভাগ করে দিলেই এটা ইউডিএল এ চলে আসবে। যে কিপ পার ফিট এটাতে চলে আসবে। কারণ বিমের লোড বসে সবসময় কিপ পার ফিট, এটা মনে রাখতে হবে। পাউন্ড পার ফিট অথবা কিপ পার ফিটে লোড বসে হচ্ছে বিমে। স্ল্যাবে লোড বসে কি? কেএসএফ এ অথবা পিএসএফ এ, মানে কিপ পার স্কয়ার ফিট অথবা পাউন্ড পার স্কয়ার ফিট। এটা খেয়াল রাখতে হবে। স্ল্যাবে কিন্তু এইভাবে লোড বসে। আর বিমে লোড বসে হচ্ছে সবসময় বিমে লিনিয়ার লোড, লিনিয়ার মেম্বার। এই কারণে লোড বসে হচ্ছে কিপ পার ফিটে অথবা পাউন্ড পার ফিটে। তাহলে আমি বিমের লোডটা যেটা আছে এটা আমরা বের করে ফেললাম। এটা হচ্ছে কিপ পার ফিটে কতটুকু লোড বিমে বসতেছে, মানে ইউডিএল এ এখানে কত কিপ পার ফিট? এটা হচ্ছে 1.84 কিপ পার ফিট। এটা বসতেছে বিমে। আচ্ছা। তো এটা গেল স্ল্যাব থেকে কতটুকু লোড আসতেছে সেটা। এখন বিমের আবার কিন্তু একটা নিজস্ব সেলফ ওয়েটও আছে। এই সেলফ ওয়েটের কারণে তার কিন্তু একটা লোড এপ্লাই হবে। এটাকেও কিন্তু ক্যালকুলেট করতে হবে। স্ল্যাব থেকে তো লোডটা আসে, সেটা তো সে নিবেই। তার সাথে, সাথে তার নিজস্ব ওয়েটটাও তো তার নিতে হবে। তার নিজস্ব ওয়েটটাকেও কি করতে হবে? তার ক্যারি করতে হবে। তো এই কারণে স্ল্যাব থেকে কতটুকু লোড আসতেছে এটা বের করে ফেলছি। এখন শুধুমাত্র তার বিমের সাইজ যেটা, এই সাইজ অনুযায়ী তার নিজস্ব ওয়েটটাকে যাতে সে নিতে পারে, সেটার জন্য যেহেতু এখানে স্ল্যাব থেকে ক্লিয়ার বের করছি, তাহলে এই ক্ষেত্রে এই বিমের ক্ষেত্রে কিন্তু এই টোটাল যে সাইজ যেটা আছে, এই সাইজটাকে আমাদেরকে কনসিডার করতে হবে। আচ্ছা। তাহলে এই বিমের ক্ষেত্রে আমরা দেখতেছি যে একটা ধরে নেই যে আমাদের ক্রস সেকশনটা কত হবে। তো এখানে আমরা বিমের উইডথ ধরছি হচ্ছে 12 ইঞ্চি। তাহলে বিমের ডেপথ কতটুকু ধরবো এটা অ্যাজাম্পশন অনুযায়ী পরে চেক দিব যে আমার ডেপথ ধরাটা ঠিক আছে কিনা। এটা উইডথ আমরা ধরছি 12 ইঞ্চি। ডেপথ আমার ধরতে হবে টোটাল হাইটের আ দ্বিগুণ। টোটাল হাইটের দ্বিগুণ। অথবা এটার আরেকটা থাম্ব রুলস আছে। যত ফিট স্প্যান তত ইঞ্চি ডেপথ। মনে করেন আমার ২৭ ফিট স্প্যান আছে। আমি কেউ একজন ২৭ ইঞ্চি ডেপথ ধরতে পারি। যত ফিট স্প্যান তত ইঞ্চি ডেপথ ধরা যায়। অথবা বিমের যে উইডথ আছে এই উইডথ এর দ্বিগুণ। এরকম এটা অ্যাজাম্পশন অনুসারে আমরা ধরতে পারি। তো ২৭ ইঞ্চি এটা বেশি বড় হয়ে যায়। আমার যে বিমের উইডথ আছে এই উইডথ এর দ্বিগুণ হচ্ছে ১২ ইঞ্চির উইডথ। এটার দ্বিগুণ হচ্ছে ১২ দুগুণে ২৪। তাহলে আমরা ২৪ ইঞ্চি ডেপথ এর বিমটা ধরবো। পরে আমি চেক করব যে এই যে ডেপথ, এই ডেপথ টুকু সাফিসিয়েন্ট কিনা
ওই লোডের কারণে যে মোমেন্ট আসতেছে সেই মোমেন্টটাকে রেজিস্ট করার জন্য। এটা পরবর্তীতে চেক করব। আমি ইনিশিয়ালি জাস্ট একটা ধরে নিলাম। ওকে। তাহলে ধরে নিলে ওইটার থেকে আমার সেলফ ওয়েট বের করতে হবে। সেলফ ওয়েট কিভাবে বের করে? তো বিমের এরিয়া 12 ইনটু 24 ডিভাইডেড বাই 144 যেহেতু এটা ইঞ্চিতে আছে এটাকে ফিট স্কয়ারে নেওয়ার জন্য 144 দিয়ে ভাগ করতে হইছে ইনটু কনক্রিটের ইউনিট ওয়েট। কনক্রিটের ইউনিট ওয়েট হচ্ছে 150 পাউন্ড পার ফিট কিউব। এটা কিপে নিলে 0.150 কিপ পার ফিট কিউব। তাহলে এটা গুণ করলে ওই কিপ পার ফিটে লোডটা আসে। তাহলে সেলফ ওয়েট থেকে এই লোডটা পাইলাম। আর স্ল্যাব থেকে এই লোডটা পাইলাম। তাহলে কি করতে হবে? এই স্ল্যাব থেকে যে লোডটা পাইছি এটা অলরেডি ফ্যাক্টর করা। কারণ আমি যখন স্ল্যাব থেকে লোডটা বসাইছি, এই যে দেখো স্ল্যাব থেকে লোডটা যখন বসাইছিলাম তখন কিন্তু ফ্যাক্টর লোডটাই বসাইছিলাম। তো এটা অলরেডি ফ্যাক্টর করা, এটাকে আর কিছু করার দরকার নাই। কিন্তু সেলফ ওয়েট যেটা আছে, এই সেলফ ওয়েটটাকে ফ্যাক্টর করা না। এটা আমি নতুন করে বের করছি। এটা আনফ্যাক্টর। তাহলে এটাকে ফ্যাক্টর করতে হবে। ফ্যাক্টর কি? এটা যেহেতু ডেড লোডকে এসআই কোড অনুসারে হচ্ছে 20% বাড়ায় নিতে হয়। 1.2 দিয়ে গুণ করব। আর স্ল্যাব থেকে যে লোডটা আসছে এটা অলরেডি ফ্যাক্টর করা, অতএব এটাতে আর কিছু করার নাই। 1.84 তাহলে টোটাল বিমে কতটুকু লোড কাজ করতেছে ফ্যাক্টর করে আমরা পাইলাম 2.2 কিপ পার ফিট। এখন বিমটা এরকম, তো বিমটার যদি সেকশনটা আমরা আঁকি, এইদিকে একটা ওয়াল সাপোর্ট হিসেবে পাবে। বিমের সাপোর্ট এখানে কিন্তু ওয়াল, এখানে আরেকটা ওয়াল পাবে সে বিমের সাপোর্ট হিসেবে, এখানে আরেকটা, যেহেতু এখানে কোনো কলাম নাই। জেনারেলি হচ্ছে কলাম থাকে, কলাম থাকলে কলাম সাপোর্ট হিসেবে ধরবে। এখানে যেহেতু কলামের বিমটা বসবে, মাঝখানে একটা ওয়ালের উপরে বিমটা বসবে, তারপরে এখানে আবার ওয়ালের উপরে বিমটা বসবে। এটাকে যদি আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে যাই তাহলে এরকম দেখতে পারবো। তো ওয়াল যেহেতু, এই কারণে এটা সিম্পলি সাপোর্টেড, এক পাশে হচ্ছে হিঞ্জ আর এক পাশে হচ্ছে রোলার। ওয়ালের উপরে সাধারণত সিম্পলি সাপোর্টেড থাকে। আর ভিতর দিকেও যেহেতু এখানে ওয়ালটা এটা কোনো মোমেন্ট নিতে পারবে না, এটাও সিম্পলি সাপোর্টেড থাকবে, এটাও হিঞ্জ হিসেবে ক্যালকুলেট হবে। আর স্প্যান তো আমার দেওয়া আছে 27 ফিট 27 ফিট, এবং এটাতে কাজ করতেছে হচ্ছে ইউডিএল হচ্ছে 2.2 কিপ পার ফিট। এখন সহজ হচ্ছে এইটাকে সলভ করা, এটাকে এসএফডি বিএমডি ড্র করা। এটা তো আর বলার কিছু নাই, এটা তোমরা নিজেরাই পারবা। এসএফডি বিএমডি কিভাবে আমাদের ড্র করতে হয়, শেয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, এগুলো আমরা বাচ্চাকালে পরে আসছি। সাপোর্ট টেনশন বের করে ওখান থেকে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট আমরা বের করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেহেতু এটা হিঞ্জ সাপোর্ট 0, এটা আমরা স্ল্যাবেও দেখে আসছি। এইদিকে রোলার সাপোর্ট এবং হিঞ্জ সাপোর্ট যদি এক্সটেরিয়র থাকে, বেন্ডিং মোমেন্ট থাকে 0। আচ্ছা, আর এখানে যদি ইন্টারনাল রোলারের ক্ষেত্রে এই ক্ষেত্রে মোমেন্ট আসবে নেগেটিভ, আর এখানে মাঝখানে আসবে পজিটিভ, এখানে আসবে হচ্ছে পজিটিভ। তাহলে এখানে আসছে 112.77, এখানেও সেম, যেহেতু স্প্যান সমান লোড সমান, এই কারণে এখানে যা পজিটিভ আসবে এখানেও তাই পজিটিভ আসবে। আর নেগেটিভ আসছে হচ্ছে 200.48। তাহলে নেগেটিভ মোমেন্ট হচ্ছে -200.48, পজিটিভ মোমেন্ট হচ্ছে +112.77। তাহলে মোমেন্ট আমি যদি জানি, তাহলে ওই মোমেন্ট থেকে আমি ডি চেক দিতে পারবো। যেহেতু ডিটা আমি আন্তাজি ধরছি। মানে বিমের যে ডেপথটা, এই ডেপথটা আমরা একটা অ্যাসাম্পশনের উপরে ধরে লোডটাকে ক্যালকুলেশন করছি। কারণ যদি আমি সেকশন না জানি তাহলে লোডটা ক্যালকুলেশন করা যাবে না। তো এই যে 24 ইঞ্চিটা আমরা অ্যাসাম্পশন অনুসারে ধরছি। এখন এইটা তার মধ্যে কতটুকু মোমেন্ট আসতেছে, ম্যাক্সিমাম মোমেন্ট হচ্ছে আসতেছে হচ্ছে 200। 200 ম্যাক্সিমাম মোমেন্ট আসতেছে 200 কিপ। তো এই ম্যাক্সিমাম মোমেন্ট রেজিস্ট করার জন্য তার এই ডেপথটা সাফিসিয়েন্ট কিনা এটার জন্য ডি চেক দিতে হবে। এই যে ডি রিকোয়ার্ড চেক দিতে হবে। ডি রিকোয়ার্ড সূত্র হচ্ছে √m ম্যাক্স। এখানে তো দুইটা মোমেন্ট আছে, পজিটিভ মোমেন্ট আছে, নেগেটিভ মোমেন্ট আছে। দুইটার মধ্যে যেটা ম্যাক্সিমাম আমি সেটা নিব, ডিভাইডেড বাই phi rho FYB 1 - 0.59 rho FY বাই FC প্রাইম। আচ্ছা, phi এর মান হচ্ছে সাধারণত 0.9 থাকে, কিন্তু এটা ডিপেন্ড করে এপসিলন টি এর উপরে।
এই এপসাইলন টি এর সাথে ফাই এর একটা রিলেশনের সম্পর্ক আছে। এপসাইলন টি এর মান কত এটার উপর ডিপেন্ড করে ফাই এর মান। তো সাধারণত আমরা এটা আর করি না। এটা তোমরা হয়তোবা C1 এ করে আসছো। C1 কি তোমাদের চলতেছে নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা তাহলে আমরা কিন্তু এপসাইলন টি এর উপরে মানে টেনজাইল স্ট্রেইন যেটা টেনজাইল স্ট্রেইন এর উপরে ফাই এর মানটা ডিপেন্ড করে। তাহলে ওইভাবে করে কিন্তু আমরা ফাই এর মান বের করতে পারি। সবসময় যে একই হবে তা কিন্তু না। কিন্তু এটা এই বাচ্চাকালে আমরা বের করি কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এটা বের করার আর প্রয়োজন হয় না। আর এটা মোর অর লেস 0.9 এর কাছাকাছি। 0.9 না হলে হবে 0.89 অথবা হবে 0.88 এটা খুবই নগণ্য মানে খুবই কাছাকাছি। এই কারণে আমরা আর এটাকে আলাদাভাবে ক্যালকুলেট করি না প্র্যাকটিক্যালি আমরা 0.9 ই ইউজ করি। ওকে। দেন র হচ্ছে ম্যাক্সিমাম। এটাকে বাইর করার সূত্র হচ্ছে 0.85 বিটা 1 এফসি প্রাইম বাই এফওয়াই এপসিলন ইউ ডিভাইডেড বাই এপসিলন ইউ প্লাস এপসিলন টি। এপসিলন টি এর মান হচ্ছে এখানে 0.005 বসাবো কারণ এটা হচ্ছে ম্যাক্সিমাম বাইর করার জন্য। তাহলে ম্যাক্সিমাম স্ট্রেন ইউজ করতে হবে। ম্যাক্সিমাম স্ট্রেন 0.005 এখানে ইউজ করে আমি এটা পাইলাম। এই টাকে এখানে বসাই দিব, সবকিছু বসাই দিলাম। মোমেন্ট ম্যাক্সিমাম হচ্ছে 200 কিপ ফিট। এটাকে যদি আমি ইয়েতে নিয়ে যেতে চাই কিপ ইঞ্চিতে, কিপ ইঞ্চিতে নিয়ে গেলে 200 কে 12 দিয়ে গুণ করতে হবে। 12 দিয়ে গুণ করলে হচ্ছে 2400। 2400 তার সাথে ভাঙতি ছিল এই কারণে কিছু মানা আসছে। 200 ইন্টু 12 2400 আর বাদ বাকি সবকিছু পরে আমার ইফেক্টিভ ডেপথ যেটা সেটা আমার দরকার কত সেটা আমরা পাইলাম। দরকার হচ্ছে এই মোমেন্টটুকু রেজিস্ট করার জন্য আমার ইফেক্টিভ ডেপথ 18 হইলেই চলে। আমি কত প্রোভাইড করছি? আমি প্রোভাইড করছি হচ্ছে এটার হাইট হচ্ছে 24। এখান থেকে ক্লিয়ার কভার বাদ দিলে ইফেক্টিভ ডেপথ পাবো। তাহলে ক্লিয়ার কভার যদি 2.5 ইঞ্চি বাদ দেই তাহলে সেই ক্ষেত্রে ইফেক্টিভ ডেপথ আমি কত প্রোভাইড করছি? 21.5। কিন্তু মোমেন্ট রেজিস্ট করার জন্য তার ইফেক্টিভ ডেপথ কত দরকার মানে কত তার রিকোয়ার্ড মোমেন্ট ওই মোমেন্টকে ওই যে ম্যাক্সিমাম মোমেন্টকে রেজিস্ট করার জন্য তার কতটুকু ডেপথের দরকার। দেখলাম যে 18 ইঞ্চি ইফেক্টিভ ডেপথ থাকলেই চলে। সেখানে আমি প্রোভাইড করছি তার 21.5 ইঞ্চি। মানে ডি প্রোভাইডেড ইজ গ্রেটার দেন ডি রিকোয়ার্ড অর্থাৎ সেকশন ইজ ওকে। তাহলে ডি টা আমরা চেক দিলাম। চেক দিয়ে আমরা দেখলাম যে না ঠিক আছে। তাহলে আমার সাইজ যেটা আছে সেটাই পারফেক্ট 12 ইঞ্চি বাই 24 ইঞ্চি যথেষ্ট। দেন এখন আমাকে কি করতে হবে? রিইনফোর্সমেন্ট বাইর করতে হবে। তো রিইনফোর্সমেন্ট পজিটিভ জোনের জন্য আমি বাইর করব, আবার আমি নেগেটিভ জোনের জন্য বাইর করব। এই যে রিইনফোর্সমেন্ট এর মোমেন্ট ডায়াগ্রামটা যদি আমি দেখি এইরকম ছিল। আচ্ছা পজিটিভ জোনের রিইনফোর্সমেন্ট বসে হচ্ছে নিচের দিকে মানে একটা বিম যদি আমি আঁকি, এই বিমটা যদি আঁকি তাহলে পজিটিভ রিইনফোর্সমেন্ট বসবে হচ্ছে নিচের দিকে। এখানেও নিচের দিকে বসবে, এই এতটুকু অংশেও নিচের দিকে বসবে। আর নেগেটিভ রিইনফোর্সমেন্ট বসবে হচ্ছে উপরের দিকে। স্যার আমরা বোধহয় দেখতে পারতাছি না, স্লাইডটা স্টিল হয়ে আছে। হ্যালো, দেখা যাচ্ছে না? স্যার আপনি কি অন্য কোনো পেজে গেছেন? আমরা দেখি। এখন কি দেখা যাচ্ছে? স্যার আমরা এই জায়গা থেকে 26 পেজ দেখতে পাচ্ছি। আপনি কি 26 পেজে আছেন না অন্য পেজে? আমি 22 তে তো আছি। না স্যার আমরা 26 দেখতে পাচ্ছিলাম তখন। আমরা এটা দেখিনি। কি অবস্থা? আর আবার শেয়ার দেন না হয়। ক্যান্সেল করে আবার শেয়ার করলে ঠিক হবে। আচ্ছা। এখন কি দেখতে পাচ্ছেন? আগের পিকচারটা স্যার। বুঝলাম না। তাহলে আমি তো শেয়ার দিলাম, নতুন শেয়ার দিলাম তো। এখন স্যার কিছুই দেখা যাচ্ছে। বুঝলাম না এটা হ্যাং করলো কেন?
এখন কি দেখা যায়? হ্যালো, জি স্যার। এখন দেখা যাচ্ছে? দেখা যায়। এতটুকু পর্যন্ত দেখা গেছিল ডি রিকোয়ার্ড, এটা দেখা গেছিল? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা তো এখানে দেখলাম যে সেকশন ইজ ওকে, ডি রিকোয়ার্ড। এখন আমাদের ডি যদি ওকে থাকে তাহলে আমাদের রিইনফোর্সমেন্ট বাইর করতে হবে, আর কিছু না। রিইনফোর্সমেন্ট বাইর করতে হবে। আমি কি দেখতে পাচ্ছি স্লাইডটা রিইনফোর্সমেন্টের? এএসএস স্লাইডটা দেখতে পাচ্ছি নাকি? আচ্ছা, তো রিইনফোর্সমেন্ট বের করতে গেলে আমাদের কি করতে হবে, যে মোমেন্ট ডায়াগ্রাম অনুসারে রিইনফোর্সমেন্ট বসাইতে হবে। তাহলে আমি যদি মোমেন্ট ডায়াগ্রামটা একটু খেয়াল করি, তাহলে মোমেন্ট ডায়াগ্রামটা অনেকটা এরকম। মানে হচ্ছে দুই পাশে হচ্ছে আমার পজিটিভ মোমেন্ট, আর মাঝখানে হচ্ছে আপনার নেগেটিভ মোমেন্ট। এখন এটাকে যদি বিমের সেকশন হিসেবে আঁকি, তাহলে পজিটিভ মোমেন্ট মানে হচ্ছে নিচে টেনশন। তাহলে পজিটিভ মোমেন্টের ক্ষেত্রে আমার কি করতে হবে, নিচের দিকে রড প্রোভাইড করতে হবে, এই যে নিচের দিকে। আবার নেগেটিভ মোমেন্টের ক্ষেত্রে আবার এইদিকে ডান দিকেও পজিটিভ মোমেন্ট, তাহলে এই ক্ষেত্রে নিচের দিকে রড প্রোভাইড করতে হবে। আর মাঝখানে হচ্ছে নেগেটিভ মোমেন্ট, এই কারণে উপরের দিকে রড প্রোভাইড করতে হবে। তাহলে রডের ডায়াগ্রামটা অনেকটা এরকম হবে, যে এখানে উপরের দিকে, এখানে নিচের দিকে, আর এই পাশটাও নিচের দিকে রড প্রোভাইড করতে হবে। তো এই রডটা আমাদেরকে বের করতে হবে। এখন এখানে কথা আছে, কথা হইল গিয়া আমাদের যখন স্টিরাপস বাঁধতে হয় তখন মিনিমাম 4টা রিইনফোর্সমেন্ট আমাদেরকে কন্টিনিউ করতে হয়। মিনিমাম কি করতে হয়, 4 কোণায় এই যে স্টিরাপস বা আমরা বাংলায় যেটা বলি হচ্ছে রিং, এই রিং বাঁধার জন্য আমার 4 কোণায় কিন্তু 4টা রিইনফোর্সমেন্ট অল থ্রো বিমে কিন্তু এভাবে কন্টিনিউ করতে হয়, না কিন্তু রিংটা কিন্তু বাঁধা যাবে না। তাহলে 4টা রিইনফোর্সমেন্ট যদিও আমার এখানে কিন্তু টপের রিইনফোর্সমেন্ট তো দরকার নাই, তারপরে দেখা যাবে যে এখানে টপের রিইনফোর্সমেন্ট কন্টিনিউ করতে হবে। আর এখানে বটমে মাঝখানে রিইনফোর্সমেন্টের দরকার নাই, কিন্তু এখানে দেখা যাবে যে মাঝখানে রিইনফোর্সমেন্ট কিছু কন্টিনিউ করতে হবে। তো কতটুকু কন্টিনিউ করতে হবে এইটার একটা লিমিট আছে, সেটা হচ্ছে মিনিমাম 2টা অথবা উপরে যে রড আসবে তার 50%। এখন উপরে যদি রড আসে হচ্ছে 4টা, তার 50% কয়টা? 2টাই হয়, তাহলে 2টা রড কন্টিনিউ হবে। আর উপরে যদি রড আসে হচ্ছে 6টা, তার 50% কয়টা হয়? 3টা। তাহলে কিন্তু সেই ক্ষেত্রে 3টা রড কিন্তু কন্টিনিউ করতে হবে উপরে। আমি কি বুঝাইতে পারছি? স্যার এই জায়গাটা মিনিমাম ক্লিয়ার 2টা। হয় না। আচ্ছা, এটা বোঝার জন্য আমরা এইখানে ডায়াগ্রামে যাই। এই যে ঠিক আছে? এই যে এই ডায়াগ্রাম আমি গেলাম। ডায়াগ্রামে গেলে আমি দেখতে পাচ্ছি যে আমার নিচে কিন্তু শুধুমাত্র এই অংশটুকুতে রড দরকার। তাই না? উপরে শুধুমাত্র এই অংশটুকুতে রড দরকার। আবার ডান দিকে নিচে শুধুমাত্র এই অংশটুকু রড দরকার। কিন্তু এই যে উপরে নিচে আমরা একটু খেয়াল করে দেখি, কিছু রডকে আমরা স্ট্রেইট হিসেবে প্রোভাইড করছি। একবারে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। তো এখানে তো আমার রড দরকার নাই। দরকার আছে? এই জোনে? এই জোনে যে আমি রড দিলাম, এই জোনে না তো আমার স্যার। রডের দরকার নাই। এই জন্য তো আমার রডের দরকার নাই। কিন্তু আমি বলছি এই যে রিং, আমি যে স্টিরাপস বাঁধতে হবে, তাই না? শেয়ার রিইনফোর্সমেন্ট, শেয়ার নেওয়ার জন্য যে রিইনফোর্সমেন্ট সেটাকে আমরা বলতেছি হচ্ছে স্টিরাপস। তো স্টিরাপ বাঁধার জন্য আমার মিনিমাম কয়টা রড দরকার আছে? 1টা, 2টা, 3টা, 4টা। 4টা রড কিন্তু আমার মিনিমাম কন্টিনিউ করার দরকার আছে। ঠিক আছে? যদিও আমার উপরে লাগতেছে না ওই জায়গাগুলাতে, কিন্তু তারপরেও আমাকে মিনিমাম কিন্তু টপে 2টা রড কন্টিনিউ করতে হবে, বটমে 2টা রড কন্টিনিউ করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা। এখন টপে আমার হিসাব করে আমি দেখলাম রড আসছে লাগে হচ্ছে 3টা। ঠিক আছে? আর বটমেও আমি হিসাব করে দেখলাম আমার রড লাগে হচ্ছে 3টা। তাহলে এটাকে কিভাবে দিব?
দুইটা তো আমার কন্টিনিউ হবে, তাই না? দুইটা কি হবে? আমার কন্টিনিউ হবে। আর আরেকটা রড যে দিব, এটা তো ভাগ করলাম ২টা যোগ ১টা। ২টা তো কন্টিনিউ হয়ে চলে গেল। মানে এই মাথা থেকে ওই মাথা। আর আরেকটা যেটা আছে, এটা আমি কিভাবে দিব? এইটা দিব হচ্ছে শুধুমাত্র যে জায়গায় আমার নেগেটিভ রিইনফোর্সমেন্ট দরকার। শুধুমাত্র এই জায়গাটুকুতে নেগেটিভ রিইনফোর্সমেন্ট দরকার। তাহলে এই জায়গাটুকুতে শুধুমাত্র এই কাট পিসটা বসাবো, একটার কাট পিস, এই যে এক্সট্রা, এটা শুধুমাত্র বসাবো। এই যে শুধুমাত্র কোথায়? যেখানে মাঝখানে। এই যে সেকশন বিবি। সেকশন বিবি মানে হচ্ছে মাঝখানে যদি আমি কাটি তাহলে কি দেখব? তাহলে এখানে দেখবো হচ্ছে ২টা তো স্ট্রেইট উপরে গেছেই, তার সাথে, সাথে কিন্তু একটা এক্সট্রা বসছে। এটাকে বলা হচ্ছে এক্সট্রা টপ। তাহলে ২টা স্ট্রেইট দিব, ২টা স্ট্রেইট, আর একটা কি দিব? এক্সট্রা টপ। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। ঠিক আছে? একইভাবে নিচের ক্ষেত্র। নিচের ক্ষেত্র আমার টোটাল রড দরকার আমি পাইলাম ৩টা। তার মধ্যে ২টা তোমাকে মিনিমাম কন্টিনিউ করতেই হবে। কারণ তুমি রিং বাঁধতে হবে। কারণ রিং বাঁধতে গেলে কিন্তু এই ৪টা রডের দরকার আছে। প্রত্যেকটা রিং বাঁধতে গেলে উপরে ২টা রড, এই যে ২টা রড, আর নিচে ২টা রড। এরকম ৪টা রডের দরকার। তাহলে এই ৪টা রড কিন্তু তোমাকে দিতেই হবে। দেওয়ার পরে আমার এখানে টোটাল রড দরকার হচ্ছে ৩টা। তাহলে ২টা তো আমি অলরেডি কন্টিনিউ করে ফেলছি। মানে এটা আমাকে রিং বাঁধার জন্য দিতে হবে। তাহলে ২টা স্ট্রেইট। আর একটা হচ্ছে এক্সট্রা। তাহলে এই এক্সট্রাটা আমি কোথায় বসাবো? শুধুমাত্র যে জায়গায় দরকার। যেমন নিচের দিকে আমার কোথায় দরকার? শুধুমাত্র সাপোর্টের কাছে। কারণ সাপোর্টের কাছে আমার পজিটিভ মোমেন্ট আসে। তাহলে এই জায়গায় এবং এই জায়গায়, এতটুকু জায়গায় কিন্তু রড দেওয়া লাগবে না নিচের দিকে। এক্সট্রা রড। তাহলে এখানে আমি এইভাবে ভাগ করব। ২টা স্ট্রেইট আর একটা এক্সট্রা বটম। যদি বটমে দেই তাহলে বলবো হচ্ছে এক্সট্রা বটম। আর যদি টপে দেই তাহলে বলবো হচ্ছে এক্সট্রা টপ। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। যদি বটমে দেই তাহলে বলবো এক্সট্রা বটম। এটাই আমি টপে দেই, সেটাকে আমি বলবো হচ্ছে এক্সট্রা টপ। এক্সট্রাটা আমি সেই জোনেই দেব যে জোনে হচ্ছে আমার মোমেন্ট ডায়াগ্রাম অনুসারে। স্যার, হ্যাঁ, এই ক্ষেত্রে যেটা বললেন আসলে আমাদের নেগেটিভ জোনে যে এক্সট্রা টোপের কথাটা, এখন যদি আমার রডের পরিমাণটা আসে 5টা রড লাগে, সেই ক্ষেত্রে কি আমি স্যার মানে 2টা কন্টিনিউ করে বাকি 3টাই এক্সট্রা টোপে দিব? না, এটার ক্ষেত্রে হচ্ছে মিনিমাম হচ্ছে আমি ২টা দিব। হ্যালো? হ্যালো? জি স্যার। আচ্ছা। মিনিমাম তো আমি ২টা দিব। ঠিক আছে? এটা হচ্ছে মিনিমাম। কারণ কেন? রিং বাঁধার জন্য দরকার। কিন্তু যদি আমার ৫টা রড আসে, তাহলে আমি বলছিলাম যে তার 50% আমাকে কন্টিনিউ করতে হবে। 50% মানে কয়টা? ২.৫টা। এখন ২.৫টা রড তো আর কন্টিনিউ করা যায় না। তাহলে প্রয়োজন হচ্ছে ২.৫টা কন্টিনিউ করা। তাহলে তুমি কি ২টা কন্টিনিউ করবা? লোয়ার রাউন্ডিং করব? না না। না স্যার। কারণ 3টা দরকার করা হচ্ছে লাগবে। ২.৫টা কন্টিনিউ করার। তাহলে আমি কিন্তু ৩টা কন্টিনিউ করব। তখন কিন্তু এই যে ৩টা রড কন্টিনিউ হবে। ওকে। তাহলে তোমার টোটাল টপে দরকার হচ্ছে ৫টা রড। তাহলে ৩টা কন্টিনিউ হইলো। বাদবাকি ২টা কি? ২টা হচ্ছে এক্সট্রা টপ। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। তাহলে ২টা এক্সট্রা আমি এই যে এখানে টপ হিসেবে দিয়ে দিব। এখানে একটা, এখন এটা থাকবে কিভাবে? এখানে একটা চেয়ার বসাবো। চেয়ার হচ্ছে এরকম আড়াআড়ি ভাবে আরেকটা রড বসাবো। ওই কত দূর পরে, পরে। ঠিক আছে? সাধারণত ২ ফিট পরে, পরে বা ১.৫ ফিট পরে, পরে এরকম কতগুলা হরিজন্টাল ২ পাশে, এই যে স্টিরাপস এর ২ পাশে বসাবো। ওই ২ পাশে ওই রডের উপরে এই রডগুলা থাকবে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। স্যার এই চেয়ার গুলো কি আবার ওই ইয়ার সাথে স্টিরাপস এর সাথে কানেক্টেড হবে? হ্যাঁ, স্টিরাপস এর সাথে বেঁধে দিব। না বেঁধে দিলে এগুলো থাকবে কিভাবে?
জি এই যে স্টিরাপস আছে না, এখানে আরেকটা স্টিরাপস আছে মনে করলাম, ঠিক আছে? তাহলে এই স্টিরাপস এর সাথে এখানে চেয়ার দিয়ে ওই রড দুটাকে বসাই দিই। আবার ওই স্টিরাপস এর সাথে এখানে যদি আরেকটা চেয়ার দিই, ওই স্টিরাপস এর তো দরকার নাই, নিয়ম হচ্ছে 1.5 ফুট পরে অথবা 2 ফুট পরে এরকম আড়াআড়ি দিতে হবে, স্টিরাপস এর সাথে বাঁধা থাকবে এবং এখানে চেয়ার বসে এইভাবে রড দুটাকে কন্টিনিউ করবে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। আর স্যার আরেকটা কোয়েশ্চেন ছিল, হ্যাঁ। মানে আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে যে নিচে যে পজিটিভ জোনে যে আমাদের যে রিইনফোর্সমেন্টটা দেয়া হয়েছে স্যার, এখানে হুম। বলছেন যে 3টা দিলে তার 2টা হচ্ছে কন্টিনিউ করা লাগবে, একটা এক্সট্রা বটন দেয়া লাগবে। তো হ্যাঁ, হ্যাঁ। সেই এক্সট্রা বটন কি স্যার আমি লেফটে দিব নাকি রাইটে দিব, নাকি দুইটাকে দুই পাশেটা ধরেই একটা ধরা হচ্ছে? না, না, না। যেখানে আমি মোমেন্ট ডায়াগ্রাম যদি দেখি, ঠিক আছে। এই যে মোমেন্ট ডায়াগ্রাম দেখি, মোমেন্ট ডায়াগ্রামে এইখানেও আমার পজিটিভ মোমেন্ট আসছে, এইখানেও আমার পজিটিভ মোমেন্ট আসছে। তাই না? আর মাঝখানে শুধুমাত্র আমার নেগেটিভ জি মোমেন্ট স্যার। আসছে। তাহলে এইখানেও জি আমার স্যার। এক্সট্রা বটম দিতে হবে, এখানেও আমার এক্সট্রা বটম দিতে হবে। আর মাঝখানের জন্য আমার এক্সট্রা টপ দিতে হবে। আমি কি বুঝাইতে জি পারছি? স্যার, তার মানে হচ্ছে স্যার, জি স্যার, মানে হচ্ছে 3টা যদি আমার বলা হয় তাহলে 2টা কন্টিনিউ করতে হবে আর একটা এক্সট্রা টুক বললো আমার দুই পাশে, মানে 2 যতটা পাশে দিতে পজিটিভ জোন হবে। থাকবে সব জায়গায় দিতে হবে। জি স্যার, এখন বুঝতে পারছি স্যার। হ্যাঁ, যখন যতগুলো হ্যাঁ, এখন যদি আরো থাকতো, এখানে যদি আরো স্প্যান থাকতো ওইগুলো ঠিক আছে। জি স্যার। এই জায়গাটা কিন্তু বিমের অত্যন্ত কঠিন। এটা অনেকের ক্লিয়ার থাকে না। এবং কতটুকু অংশ জুড়ে তুমি এই যে এক্সট্রা টপটা দিবা সেটার একটা লিমিটেশন আছে। এই যে এখানে লেখা আছে। এটা স্পেসিফিকেশন। এটা হচ্ছে ইন্টেরিয়র সাপোর্ট। মানে যেটা হচ্ছে ইন্টেরিয়র থাকবে এই যে মাঝখানেরটা। এখানের ক্ষেত্রে এক্সট্রা টপের লেংথ হচ্ছে L/3 টোটালটা যদি L হয়, এই যে টোটালটা যদি L হয় তাহলে 3 ভাগের 1 ভাগ অংশ কন্টিনিউ করতে হবে। আবার এইখানে যেহেতু নতুন স্প্যান এটাকে আমরা L2 নাম দিলাম। এটা L1, যদিও আমার ক্ষেত্রে L1 আর L2 সমান, কারণ আমার L1 ও 27 ফিট, L2 ও 27 ফিট। তাহলে এখানে আসলে সমান। এটা আসলে L। কিন্তু প্র্যাকটিক্যালি ভিন্ন হইতে পারে। পাশাপাশি ২ টা স্প্যান তো আর ইকুয়াল থাকবে না। ভিন্ন হইতে পারে। তখন সেই ক্ষেত্রে ওই স্প্যানের ৩ ভাগের ১ ভাগ। এই এতটুকু অংশ কন্টিনিউ করতে হবে। আর এইটা তো আর কলামের সাইজ বা যে কলামটা থাকবে এই কলামের অংশটুকু থাকবে। কারণ আমি তো ক্লিয়ার হিসাব করতেছি। তাহলে L/3 এখানেও L/3 এটা হচ্ছে ইন্টেরিয়রে। আর এক্সটেরিয়রে যেখানে আর কন্টিনিউ হবে না, স্ল্যাব কন্টিনিউ হবে না বা বিম কন্টিনিউ হবে না। তখন সেই ক্ষেত্রে L/4 এখানে হচ্ছে ৪ ভাগের ১ ভাগ কন্টিনিউ করলেই হবে। এখানেও ৪ ভাগের ১ ভাগ কন্টিনিউ করলে হবে। কিন্তু এই যে এখানে এটা হচ্ছে কন্টিনিউয়াস। এখানে একটা ব্রেক দিয়ে দেখানো হইছে কি? যে এই অংশটা যদি কন্টিনিউ করলে কিন্তু L/3 দিতে হবে। আর যদি এটা কন্টিনিউ না করে এখানে স্টপ হয়ে যায়, এখানে ব্রেক নাই। এই যে এটা ব্রেক নাই, এখানে স্টপ হয়ে গেছে। স্টপ হয়ে যাওয়ার মানে হচ্ছে L/4 দিতে হবে। যদিও এখানে ছবিটা তারা ভুল আঁকছে, এখানে কিন্তু স্টপ হয়ে যাবে। এই অংশটা আর কন্টিনিউ করবে না। যদি না করে থাকে তখন সেই ক্ষেত্রে L/3 L/3 এর জায়গায় এখানে L/4 হবে। এই পাশেও L/4, এই পাশে L/4 আর ভিতরের দিকে L/3। আচ্ছা, এখন এক্সট্রা বটম কতটুকু অংশ কন্টিনিউ করতে হবে? এটা হচ্ছে L/8 ঠিক আছে? এটা হচ্ছে L/8 মানে L/8 এর অংশটুকু তুমি বাদ দিবা এখান থেকে। আবার এই পাশে যেহেতু অ্যা এক্সটেরিয়র সাপোর্ট একবারে শেষ পর্যন্ত দিয়ে দিতে হবে। ঠিক আছে? আর ভিতরের দিকে সাপোর্টে আমরা L/8 অংশটুকু বাদ দিব। বাদ দিয়ে বাদবাকি অংশটুকু প্রোভাইড করব। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। ওকে। স্যার নিচের অংশটুকু আবার একটু বললে ভালো হয়। মানে মানে পজিটিভ নিচের জোনে অংশটুকু কিভাবে দিচ্ছেন? হচ্ছে হ্যাঁ, এই যে এই এতটুকু অংশ তো আমার কলাম। এতটুকু অংশ আমার কলাম মনে করলাম। জি স্যার। অথবা ব্রিক ওয়াল যেটাই থাকুক না কেন? এই জায়গা থেকে কতটুকু অংশ দূরে তুমি হচ্ছে এইটা স্টার্ট করবা, সেই অংশটুকু বলা হচ্ছে L/8 এই যে L/8
আবার এখান থেকে কতটুকু অংশ দূরে আমি পজিটিভ জোনটা স্টার্ট হবে, কারণ এটা তো নেগেটিভ জোন। এখানে তো এই এতটুকু অংশ তো নেগেটিভ জোন। কতটুকু অংশ দূরে পজিটিভ জোনটা স্টার্ট হবে, মানে হচ্ছে আমি বটমের রিইনফোর্সমেন্টটা দিব, সেইটা হচ্ছে তারা বাইর করছে হচ্ছে L/8। কত বাইর করছে? L/8। তাহলে L/8 দূর থেকে আমি হচ্ছে পজিটিভ রিইনফোর্সমেন্টটা স্টার্ট করব। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার, আর ওইটা কি লেফটে বা রাইটে, ওইটা কি আমাদের ওই যে বিমের যে স্টিরাপ থাকে ওইটার সাথে কি অ্যাঙ্গেল করে দিয়ে দিতে হবে, মানে এটা বেঁধে দেওয়া অ্যাঙ্গেল লাগে? এটা জি এই স্যার। জায়গা জি স্যার। এটা অ্যাঙ্গেল বিমের সাথে না, স্টিরাপস এর সাথে না। এটা হচ্ছে লঙ্গিচুডিনাল যে রড, মানে এখানে তো দুইটা রড আছে, একটা হচ্ছে লঙ্গিচুডিনাল আর একটা হচ্ছে স্টিরাপস। তো লঙ্গিচুডিনাল রডটাকে একবারে এন্ড মাথায় যেখানে গিয়ে শেষ হয়ে যাবে, এখানে এটাকে বলা হচ্ছে লকিং এর জন্য, যাতে এটা ছুটে না যায়। এটা যদি সোজা আমি রেখে দিই তাহলে এটা ভূমিকম্প আসলে এটা কিন্তু ছুটে যেতে পারে। তো এন্ড মাথায় যাতে লকিং হয় সেই কারণে এখানে এল পরিমাণ ভাঁজ দিতে হয়। এল এল এর একটা ভাঁজ দিতে হয়। তাহলে কি হয়ে থাকে? কলামের সাথে অথবা বিমের সাথে সেটা লক হয়ে থাকে। কলামের সাথে আরকি। মেইনলি এখানে যদি কলাম আমি চিন্তা করি, সাধারণত কলামই থাকে। এটা তো ব্রিক দিয়ে দেখানো হচ্ছে। তো কলামের রডের সাথে এটা কি হয়ে যায়? লক হয়ে যায়। তখন কিন্তু ভূমিকম্প দিলেও এটা চাইলে কিন্তু ছুটতে পারবে না। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। এবং এই লকিংটা কতটুকু দিতে হয় এটা ডিপেন্ড করে ওই বার ডায়ের উপরে। মানে এইখানে তুমি কত এর বার আমি ইউজ করতেছি বিমে, এটার উপরে কতটুকু লেংথের আমি এখানে লকিং দিতে হবে সেটা ডিপেন্ড করে। মানে এখন 16 যদি রড হয় তাহলে এক রকমের এল শেপ, মানে এক রকমের লেংথের, মনে করো 6 ইঞ্চি দিলা, ঠিক আছে, লকিং হলো। এখন এটা রড আরো মোটা 20 তো 20 এর রড নিশ্চয়ই এই 16 এর মতো লেংথ দিলে হবে না, এটাকে আরেকটু বাড়াই দিতে হবে। যেহেতু এটা 20 কে ধরে রাখতে হইলে কি করতে হবে? আরো লেংথটা একটু বড় হইতে হবে। 20 এর জন্য আরেক রকমের লেংথ হবে। একইভাবে 22 এর জন্য আরেক রকমের লেংথ হবে। এরকম স্ট্যান্ডার্ড আছে। বুঝা গেছে? জি স্যার। ওকে। তো সাধারণত 6 থেকে 8 ইঞ্চি এটা মিনিমাম। প্র্যাকটিক্যালি আমরা তো এখন এই বার অনুযায়ী এত কিছু আসলে করা সম্ভব হয় না। যদি ডিটেইল কার্টেল থাকে বড় প্রজেক্টে হয়তোবা করা হয়। ছোটখাটো প্রজেক্টে মানে ৫ তলা ৬ তলা বিল্ডিং এই তো ডিটেইল কার্টেল করা হয় না। ডিটেইল কার্টেল না হলে মিনিমাম কতটুকু আমার ব্যান্ড দিতে হবে, মানে এল ভাঁজ দিতে হবে, এটা ৬ ইঞ্চি থেকে ৮ ইঞ্চি। এরকম এল ভাঁজ দিতে হবে। তারপরে এইটা মিনিমাম কতটুকু, এই যে এখানে একটা হুক দিতে হয়। এই হুকটা দেওয়া হয়েছে কনক্রিটের সাথে বন্ডিং এর জন্য। আমি যদি সোজা রেখে দেই তাকে তাহলে কনক্রিটের সাথে ভালো বন্ডিং হবে না। এটাকে যদি শেষ মাথায় আমি এইভাবে হুক দিয়ে দিই, হুকটা সাধারণত ৩ ইঞ্চি হুক হয়। সাধারণত ৩ ইঞ্চি হুক। এইটাও কিন্তু ডিপেন্ড করে ইয়ের উপরে, বার ডায়ার উপরে। কি বার ডায়া আমরা ইউজ করতেছি। তো এটা প্র্যাকটিক্যালি সাধারণত ৩ ইঞ্চি আমরা হুক দিয়ে দিই। তাহলে কনক্রিটের সাথে কিন্তু ভালো বন্ড করে থাকে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, অনেকে আবার এই হুক এখন প্রোভাইড করে না। কারণ হচ্ছে এখন কিন্তু ডিফর্ম বার, মানে আমাদের রডের গায়ে কিন্তু এরকম খাঁজ কাটা থাকে। এরকম খাঁজ কাটা থাকে। এই কনক্রিটের সাথে বন্ডিং এর জন্য কিন্তু এরকম খাঁজ কাটা দিয়ে দেওয়া আছে। তো এই কারণে আগে যখন প্লেন বার ছিল, মানে কোন ধরনের খাঁজ কাটা ছিল না। আগে ছিল হচ্ছে প্লেন বার। তখন দেখা গেছে ডেভেলপমেন্ট ল্যাং এরকম এনকরেজ এগুলা ইউজ করা ভালো প্রভিশন থাকতো। এখনো ইউজ করা উচিত। কিন্তু এখনো অনেকেই ইউজ করে না আরকি। তো এটা রিইনফোর্সমেন্ট বের করার সূত্রটা আমরা যদি দেখি, রিইনফোর্সমেন্ট বের করার সূত্র এখানে জাস্ট AS equal to M/5FY D minus A/2 এই সূত্রটা ইউজ করব। পরে আমি এখানে মোমেন্টের মানটা বসাবো। বসাই দিয়ে স্টিলের মানটা চলে আসবে এবং এটাকে কম্পেয়ার করব AS মিনিমাম এর সাথে। AS মিনিমাম থেকে অবশ্যই AS এর মানটা বেশি হইতে হবে। আর যদি বেশি না হয় তাহলে AS মিনিমাম যেটা আছে সেটাই আবার ইউজ করতে হবে। AS মিনিমাম এখানে ২ টা সূত্র দেওয়া আছে। আমরা ২ টা সূত্র ইউজ করব না। আমরা শুধুমাত্র একটা সূত্র ইউজ করব। AS মিনিমাম বের করার জন্য। 200/FYBD, মানে এটা ফ্লেক্সারের জন্য মিনিমাম রিইনফোর্সমেন্ট বের করার সূত্র। 200/FYBD। তাহলে এই 200/FYBD আমরা ইউজ করব। ইউজ করে যে রিইনফোর্সমেন্ট পাবো এটা হচ্ছে আমার মিনিমাম, এতটুকু প্রোভাইড করতে হবে
এখন মোমেন্টের কারণে আমার কতটুকু প্রোভাইড করতে হবে সেটা আমার বাইর করতে হবে। মোমেন্টের কারণে আমার প্রোভাইড করতে হবে মনে করলাম 1.85, এর মানে হচ্ছে এই 1.85 1.29 এর চেয়ে বড়। তো এইভাবে রিইনফোর্সমেন্ট যদি আমার চলে আসে ওইটাকে কি করতে হবে, আমার বার এরিয়া দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আমি কয়টা রড আসবে সেটা চলে আসবে। মনে করেন আমি 16 বার ইউজ করতে চাই। বিমে সাধারণত মিনিমাম 16 বার ইউজ করা হয়। 16 বা 5 সুতা বিমে। ঠিক আছে? তাহলে একটা 16 বার এরিয়া হচ্ছে 0.31। তাহলে কয়টা বার লাগতেছে? ওইখানে 0.31 দিয়ে ভাগ দিলেই আমি পেয়ে যাব। কয়টা বার লাগতেছে? 3 6 18 6টা, তাই না? 6টা 16 বার আমার লাগতেছে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে 6টা 16 মধ্যে আমি হচ্ছে 3টা কন্টিনিউ করব, অর্ধেক 3টা কন্টিনিউ করব আর 3টা এক্সট্রা টপ অথবা এক্সট্রা বটম হিসেবে ইউজ করব। আমি কি স্যার বুঝাইতে পারছি? হ্যাঁ। রডের ক্ষেত্রে মানে আমার যে বার ইউজ করব সেটা তো ডায়ামিটার দেয়া থাকে। এখন হচ্ছে স্যার আমার যে রিকোয়ার্ড যে স্টিল যে এরিয়াটা দরকার হয় সেই ক্ষেত্রে কি আমাকে সেম বার ইউজ করতে হয় নাকি আমি 2-3টা বার একটা কম্বাইন করে দিতে পারি? যদি 2-3টা ধরেন টাইপের স্যার বার কম্বাইন করে আমি জি দিতে পারি। স্যার। হ্যাঁ, 2-3টা বার আমি কম্বাইন করে দিতে পারি। আমার কাছাকাছি যে এরিয়া। এখন আমার এরিয়া আসছে 1 পয়েন্ট মনে করো যে 87। এখন 1.87 তো আমার দেখা গেল যে আমি যদি আ ইয়ে এখানে যদি মনে করি 6টা 20 দিই, হ্যাঁ? তাহলে বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে? অনেক বেশি হয়ে যাচ্ছে। আবার 5টা 20 দিলে দেখা গেছে যে আবার কম হয়ে যাচ্ছে। ঠিক আছে? তখন আমি এটা কি করলাম? আমি হচ্ছে 3টা 20 আর 3টা 16 কম্বিনেশন করলাম। পরে দেখলাম এটার কাছাকাছি আসছে। 3টা 20 3টা 16 এর কম্বিনেশন করলাম। পরে দেখলাম আমার এই এরিয়ার কাছাকাছি আসছে। তাহলে আমি ওইভাবে কম্বাইন করেও আমি দিতে পারি। বোঝা গেছে? স্যার এখন যদি আমাকে কম্বাইন করে দিতে হয় তাহলে তো স্যার আমাদের যে 2টা স্ট্রেট বার নেওয়া লাগে আর একটা হচ্ছে যে এক্সট্রা দেওয়া লাগে এক্সট্রা টপ বা এক্সট্রা বটম সেই ক্ষেত্রে আসলে কোন জায়গায় কোনটা ইউজ করব? স্ট্রেইট বার সবসময় বড় বার যেটা আছে, ২টার মধ্যে যেটা ডায়ামিটার বড় সেটাকে স্ট্রেইট হিসেবে ইউজ করতে হবে। জি স্যার। ওকে। তাহলে ক্লিয়ার? আপনারা ক্লিয়ার হইছেন? জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তীতে পরের দিন দেখবো আমরা ওই যে স্টিরাপস ডিজাইন মানে শেয়ার রিইনফোর্সমেন্ট কিভাবে বের করে এটা আমরা নেক্সট দিন দেখবো যে কিভাবে আমরা শেয়ার রিইনফোর্সমেন্ট ক্যালকুলেট করতে পারি। হ্যাঁ? আর ইয়ের রিইনফোর্সমেন্ট লংগিটিউডিনাল রিইনফোর্সমেন্ট যেটা বেন্ডিং কে রেজিস্ট করে এটা তো আমরা দেখলাম কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। তো আজকে এতটুকু পর্যন্তই। তাহলে পরবর্তীতে দেখা হবে।